বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আসিফ রহমান। আজকে আমরা যেটি দেখব সেটি হলো কিভাবে একটি লেখাকে সি প্রোগ্রামিংয়ে কিভাবে কোনো লেখাকে প্রিন্ট করতে হয় সেটি আমরা দেখব। তার আগে বলে রাখা ভালো, গত ক্লাসে আমরা যেটি দেখিয়েছিলাম সেটি হলো কিভাবে কম্পাইলার ব্যবহার করতে হয়, অর্থাৎ কম্পাইলারটা মূলত কী আর সেটি কিভাবে ব্যবহার করে সেটি নিয়ে আমরা গত টিউটোরিয়ালে আমরা সেটি দেখিয়েছিলাম। তো আজকে আমি যেটি দেখাবো সেটা হলো কিভাবে একটি প্রোগ্রাম লেখার মাধ্যমে কিভাবে কোনো লেখাকে প্রিন্ট করা যায় সিতে, এবং সি প্রোগ্রামিংয়ের বেসিক যে স্ট্রাকচার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কোড ব্লকটি ওপেন করব ডাবল ক্লিকের মাধ্যমে। একটু সময় নিচ্ছে। কোড ব্লকটি ওপেন হয়ে গেল। তো যেহেতু আমরা গত ক্লাসে যেটি দেখেছিলাম যে আমরা একটি ফাইল সেভ করেছিলাম যেটার নাম ছিল hello2 নামে একটি ফাইল সেভ করেছিলাম। তো সেটি ওপেন করার জন্য আমাদের যেটা করতে হবে, ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমরা যেই টাইপে রেখেছিলাম সেই টাইপ থেকে আমরা ওপেন করব। তো আমি মূলত ওয়ার্ক ড্রাইভে সি প্রোগ্রাম নামে একটি ফোল্ডারে রেখেছিলাম hello2 নামে। তো এই ফাইলটি আমরা আবার ওপেন করব। তো এটাতেই আমরা মূলত প্রোগ্রামটি লিখব। ফাইলটি ওপেন করলাম। ফাইলটি ওপেন করার পর এটা আমরা যেহেতু কিছু লিখেছিলাম না, যেহেতু আমরা কোনো প্রোগ্রাম এটাতে লিখেছিলাম না, সো এটা ফাঁকা অবস্থাতেই আছে। তো এখন আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা কি। সিতে কাজ করতে গেলে কোন কোন স্ট্রাকচার আমাদের ফলো করে, অর্থাৎ সিতে মূলত কী কী বিষয়গুলো নিয়ে একটি প্রোগ্রাম লিখতে হয় সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা দেখব। সিতে মূলত বেশ কয়েকটি অংশ রয়েছে, যেমন প্রথমে আমি মুখে বলে নিই, তার পাশাপাশি আমি আপনাদেরকে লিখে দেখাই। যেমন সিতে বেশ কয়েকটি অংশ রয়েছে, তার মধ্যে প্রথম যে অংশ সেটা হলো হেডার ফাইল। যেমন 1 নম্বর অংশ যেটা, সেটা হলো হেডার ফাইল। 2 নম্বর যে অংশটা সেটা হলো মেইন ফাংশন। 3 নম্বর যে অংশটা সেটা হলো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লারেশন। 4 নম্বর যে অংশটি ছিল সেটা হলো ইনপুট। 5 নম্বরটা হলো ক্যালকুলেশন। 6 নম্বরটা হলো আউটপুট। তো মূলত এই কয়েকটি বিষয় নিয়ে বেসিক যেই সি প্রোগ্রামটা গঠিত হয় সেটি মূলত এই কয়েকটি বিষয় নিয়ে সি গঠিত হয়। তো আমরা বেশি ফর্মালি বিষয়টিকে চিন্তা না করে আমরা খুবই সহজভাবে বিষয়টিকে চিন্তা করতে পারি। যেহেতু আমরা প্রোগ্রাম এখানে শিখতে এসেছি, যেহেতু আমরা প্রোগ্রাম শিখব, আমরা একজন আমরা ভালো প্রোগ্রামার হব। সো আমরা বইয়ের ভাষায় বা বেশি থিওরিটিক্যালে না গিয়ে আমরা মূলত প্র্যাকটিক্যালে জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। যেমন প্রথমে যে অংশটি ছিল সেটা হলো হেডার ফাইল। 2 নম্বর যেটা ছিল সেটা হলো মেইন ফাংশন। 3 নম্বর যেটা ছিল ভেরিয়েবল ডিক্লারেশন। 4 নম্বর যেটি ছিল সেটা হলো ইনপুট।
5 নম্বর যেটা ছিল সেটা ক্যালকুলেশন, 6 নম্বর হলো আউটপুট। তো হেডার ফাইলটা কি, হেডার ফাইলটা কিভাবে ইউজ করে, ইভেন এই 6টি অংশ কিভাবে ব্যবহার করা হয়, 6টি অংশ কিভাবে কাজ করে, সেটি নিয়ে এখন আমরা দেখব। যেমন প্রথমে যেটা ছিল হেডার ফাইল, তো হেডার ফাইলটা মূলত কি সেটি এখন দেখি। এখানে আমি দুইটি লাইন লিখেছি, সেটা হলো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। অর্থাৎ এই দুইটা লাইনকে মূলত দুইটা হেডার ফাইল বলা হয়। অর্থাৎ প্রথমটা হলো একটি হেডার ফাইল, দ্বিতীয়টা আরেকটি হেডার ফাইল। এই দুইটা মিলিয়ে মূলত দুইটা হেডার ফাইল। অর্থাৎ সিতে প্রোগ্রাম করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, হেডার ফাইল আমাদেরকে সংযুক্ত করে দিতে হবে। তো হেডার ফাইলটা আমরা কেন সংযুক্ত করলাম সেটি নিয়ে আমরা এর পরবর্তীতে আরও আলোচনা করব। তো এখন শুধু আমরা এতটুকু মনে রাখতে পারি যে এটা হলো বেসিক স্ট্রাকচার। অর্থাৎ সিতে প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে এটি অবশ্যই আমাদের লিখতে হবে, এই দুইটা লাইন আমাদের লিখতে হবে। তো এটা গেল হেডার ফাইল। 2 নম্বর যেটা ছিল সেটা হলো মেইন ফাংশন। মেইন ফাংশনটা কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। লিখলাম মেইন ফাংশন, অর্থাৎ এটা হলো প্রোগ্রামের মেইন ফাংশন। অর্থাৎ আমরা যাবতীয় প্রোগ্রামের যত কাজ করব না কেন সব কিছুই এই মেইন ফাংশনের মধ্যেই আমাদের করতে হবে। তো মেইন ফাংশন আমাদেরকে যেটা বোঝানো হয়, অর্থাৎ আমরা প্রোগ্রামে যাবতীয় যত কাজ করব, যত ক্যালকুলেশন, যত আউটপুট, যাই দেখতে চাই না কেন বা যাই করতে চাই না কেন, তা আমাদের এই মেইন ফাংশন এতটুকুর মধ্যেই আমাদের কাজগুলো করতে হবে। তো এটা হলো মেইন ফাংশন। এর পরবর্তীতে আমরা জানবো এটা আসলে কেন ব্যবহার করা হচ্ছে, আর এটা আসলে কেন, কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। তো এটা গেল 2 নম্বর অংশ। 3 নম্বর যে অংশটা ছিল সেটা হলো ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লারেশনের আগে আমাদের প্রথমে তো যে বিষয়টা জানতে হবে ভেরিয়েবলটা আসলে কি। অর্থাৎ ভেরিয়েবল শব্দটির সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত আছি বা অনেকেই হয়তো বা জানি না। ভেরিয়েবলটা মূলত একটি পাত্রের মতো। অর্থাৎ যদি আমরা ধরি যে একটি বালতিতে পানি রাখা আছে, অর্থাৎ সেখানে ভেরিয়েবলটা হলো ওই বালতি, আর পানিটা হলো একটি ডাটা, বা পানিটা হলো মূলত একটি ডাটা বা তথ্য আমরা বলতে পারি। বা দেখা যাচ্ছে আমরা যদি চিন্তা করি যে একটি পাতিলের ভিতরে ভাত রাখা আছে বা একটি পাত্রে ভাত রাখা আছে, তো এই পাত্রটাকে আমরা চিন্তা করব যে এটা হলো একটি ভেরিয়েবল, আর ভাতটি হলো সেই ভেরিয়েবলের অংশ বা ভেরিয়েবলের মান। অর্থাৎ ভাতটি হলো মূলত ভেরিয়েবলের মান। তো এখন আমরা ভেরিয়েবল কেন ব্যবহার করব? যদি আমরা ভাতের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখলাম যে একটা পাত্রের মধ্যে আমরা ভাত রাখছি। অর্থাৎ পাত্রটা আমরা কেন ব্যবহার করতেছি? ভাত রাখার জন্য। ওই পাত্রটাকে আমরা কি বলতেছি? পাত্রটা হলো একটা ভেরিয়েবল। আমি বাস্তব উদাহরণের সহিত আমি আর একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে একটি পাত্রে কিছু ভাত রাখা আছে। অর্থাৎ এই পাত্রটা মূলত, এটা হলো পাত্র আর এটা হলো ভাত, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই পাত্রটাকে মূলত ভেরিয়েবল বলা হয়, আর এই ভাতটা হলো ভেরিয়েবলের মান বা ভেরিয়েবলের, যদি বলা হয়, প্রশ্ন বলা হয় যে এই পাত্রটার মধ্যে কি আছে, তাহলে অবশ্যই সবাই বলবে যে এর মধ্যে ভাত আছে। ঠিক তেমনি আমরা সি প্রোগ্রামিংয়েও আমরা ভেরিয়েবল ব্যবহার করি। অর্থাৎ সেখানে আমরা
ভেরিয়েবলে যেমন এখানে যেমন আমরা পাঠ্য ব্যবহার করেছি, সেখানে আমরা ভেরিয়েবলে পাঠ্য বলতে আমরা কোনো একটি নাম ব্যবহার করব। আর এখানে ভেরিয়েবলের মধ্যে যেমন আমরা রেখেছি ভাত, ঠিক তেমনি আমরা প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমরা সেখানে পাঠ্যের জায়গায় যেমন ব্যবহার করব নাম, ঠিক নামের মধ্যে আমরা যেটা রাখবো সেটা হলো ডাটা। তো বিষয়টি হচ্ছে এরকম, যেমন এর একটু আগে আমরা যেটা দেখলাম যে আমরা পাঠ্যে ভাত রাখছি, ঠিক তেমনি আমরা যখন প্রোগ্রামিংয়ে যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, অর্থাৎ ভেরিয়েবলটা হবে আমাদের কোনো একটি নাম বা ABCD বা কোনো একটি নাম হতে পারে। আর ভেরিয়েবলের মধ্যে আমরা যেটা রাখবো সেটা হলো ডাটা, সেটা 1 2 3 4 5 6 7 8 ABCD যা ইচ্ছা হতে পারে। সো ভেরিয়েবলটা সম্পর্কে হয়তো আমরা একটু বুঝতে পেরেছি। যখন এখন আমরা ভেরিয়েবলটা ডিক্লারেশনের মাধ্যমে আমরা আরেকটু ক্লিয়ার হব। তো দেখি কিভাবে ভেরিয়েবলটা সিতে ডিক্লারেশন করতে হয়, অর্থাৎ সিতে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটি আমরা এখন দেখব। আরেকটি যে বিষয় সেটা হলো, আমি এখানে বলেছিলাম যে 2 নম্বর অংশ মেইন ফাংশন। এখানে আমি কথাটি লিখেছি মেইন ফাংশন, অর্থাৎ এখানে কথাটি মেইন ফাংশন হবে না, এখানে আমরা মেইন ফাংশনটাকে লিখব এইভাবে, ইন্ট মেইন। এটা হলো মেইন ফাংশন লেখার নিয়ম। আর যেটা ভেরিয়েবল ডিক্লারেশনটা এখন আমরা করব, যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার যেটা নিয়ম। যেমন আমি এখানে একটি কথা লিখলাম যে ইন্ট এ, অর্থাৎ এখানে ইন্টটা হলো একটি টাইপ বা একটি ধরন, অর্থাৎ ইন্টিজার টাইপ। আর এটা হলো মূলত এটাই হলো ভেরিয়েবলের নাম। অর্থাৎ ইন্ট এ দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আমি এ নামে একটি ভেরিয়েবল ঘোষণা করলাম, এটা হলো এ ভেরিয়েবল। এ নামে আমি একটি ভেরিয়েবল ঘোষণা করলাম যার ধরনটা হলো ইন্ট বা যার টাইপটা হলো ইন্ট। অর্থাৎ ইন্ট যারা যেটা বোঝানো হচ্ছে, ইন্ট হলো ইন্টিজার টাইপ ভেরিয়েবল বা ডেসিমাল টাইপ ভেরিয়েবল। অর্থাৎ যেমন ইন্টিজার টাইপ ভেরিয়েবল দ্বারা বোঝানো হচ্ছে, অর্থাৎ এ নামে আমি ইন্টিজার টাইপ একটি ভেরিয়েবল ঘোষণা করলাম যার মধ্যে মানগুলো থাকবে ইন্টিজার। অর্থাৎ আমি সি প্রোগ্রামিংয়ে আমি যখন ভেরিয়েবল ঘোষণা করব, আমাকে ভেরিয়েবল ঘোষণার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি এই ভেরিয়েবলটা যে ঘোষণা করতেছি এটার টাইপটা কেমন হবে। যেমন এখানে আমি একটু আগে যেটা আমরা দেখলাম যে আমরা একটি পাত্রে ভাত দেখেছিলাম, তো ভাতটা তো একটি ধরন, ভাতটা কি, ভাতটা হলো একটি খাদ্য, একটি খাবার। সো যদি বলা যায় যে এই ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের মান রাখা আছে, তখন অবশ্যই কেউ না কেউ বলবে যে এর মধ্যে খাবার, এই ভেরিয়েবলটার ধরন হলো খাবার, অর্থাৎ এর টাইপটা হলো খাবার। এটা খাবারের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো আমরা ভেরিয়েবলের মধ্যে কি রাখছি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, কি ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব সেটাই আমাদেরকে জানতে হচ্ছে। ঠিক তেমনি সিতে প্রোগ্রাম করতে গেলে ভেরিয়েবলের নাম ঘোষণা করার আগে আগে আমাদের বুঝিয়ে দিতে হয় কম্পাইলারকে যে আমরা যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করব তার ধরনটা হচ্ছে অমুক। যেমন তার ধরনটা আমি লিখে দিচ্ছি ইন্ট, অর্থাৎ ইন্টিজার। ইন্ট বলতে যেটা বোঝানো হয় যেমন 1 2 3 4 এগুলো আর কি। অর্থাৎ যে সমস্ত সংখ্যার মধ্যে বা যে সমস্ত ডাটার মধ্যে কোনো প্রকার দশমিক বা কোনো প্রকার ক্যারেক্টার নেই সেটাই মূলত ইন্টিজার টাইপ ডাটা। তো এটা হলো ভেরিয়েবল ঘোষণার নিয়ম, অর্থাৎ ইন্ট এর দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আমি একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ঘোষণা করলাম যার নাম হলো এ। এটা গেল মূলত 3 নম্বর অংশ ভেরিয়েবল ডিক্লারেশন। 4 নম্বর যে অংশটি আছে সেটা হলো ইনপুট, অর্থাৎ কিভাবে সিতে ইনপুট নিতে হয়। আমরা যখন কোনো আউটপুট চাবো, যখন আমরা কোনো প্রোগ্রাম লিখব, অবশ্যই কোনো না কোনো আউটপুট পাওয়ার জন্যই আমরা সেই প্রোগ্রামটি লিখে থাকি। আর আউটপুট পাওয়ার জন্য যদি আমরা প্রোগ্রাম লিখি তাহলে অবশ্যই আমাদের সেখানে কোনো না কোনো ইনপুট দিতে হয়, অর্থাৎ ইনপুট ব্যতীত কোনো আউটপুট পাওয়া যায় না। তো এখন কিভাবে ইনপুট দিতে হয় সেটি আমরা জানবো। যেমন আমি লিখলাম ইন্ট এ লেখার পরে এখন আমি চাচ্ছি এর মধ্যে আমি একটি ইনপুট দেবো, অর্থাৎ এতে আমি একটি ইন্টিজার টাইপ, যেটা আমি ঘোষণা করেই দিয়েছি
যে আমি এ নামে একটি ভেরিয়েবল নিলাম যার টাইপটা হলো ইন্টিজার। সো এখন ইন্টিজার টাইপ একটি মান তো আমাকে রাখতে হবে। ধরলাম আমি এর মান দিলাম 5, অর্থাৎ এ নামক ভেরিয়েবলে আমি 5 রাখলাম, অর্থাৎ 5 নামক যে ডাটা আছে ইন্টিজার টাইপ ডাটা সেটি রাখলাম, অর্থাৎ এর মান হলো 5 সেটি রাখলাম। আরেকটা জিনিস সেটা হলো যে আমি প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু এটি সেমিকোলন দিচ্ছি, অর্থাৎ যখন কোনো লাইন শেষ করা হয়, অর্থাৎ লাইন শেষ করার কমান্ড হলো সেমিকোলন, অর্থাৎ সেমিকোলন না দিলে সেই লাইনটাকে শেষ করা হবে না। লাইনটা শেষ করার জন্য আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হবে। প্রথমে যেমন ইন্ট এ দিয়ে আমার লাইনটা শেষ হয়ে গেছে, আমি বুঝিয়ে দিয়েছি এই লাইনটা শেষ, তাই আমি সেমিকোলন দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি যে লাইনটি শেষ। দ্বিতীয় লাইনে আমি সেমিকোলন দিয়েছি, অর্থাৎ লাইনটি শেষ হয়েছে কিনা তা বোঝানোর জন্য আমাদের সেমিকোলন দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি লাইনের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। অর্থাৎ a = 5, অর্থাৎ এর মধ্যে আমি 5 ইনপুট নিলাম। সো 4 নাম্বার যে অংশটা ইনপুট, কীভাবে ইনপুট দিতে হয় সেটি জানলাম। 5 নাম্বার যে ব্যাপারটা সেটা হলো ক্যালকুলেশন, অর্থাৎ আমি একটু আগে যেটি বললাম যে আমরা যখন কোনো প্রোগ্রাম করি অবশ্যই কোনো না কোনো আমরা আউটপুট পাওয়ার জন্যই, আর সেই আউটপুটটা পাওয়ার জন্য প্রথমত আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আগে আউটপুটটার জন্য ইনপুট নিতে হবে। সেই ইনপুটটাকে প্রসেসিং করার পরে তো আউটপুটটা দেখাবে, তাই না? যদি নর্মালি আমরা একটা যোগ করি বা বিয়োগ করি, এখন যোগ বিয়োগ তো আর আপনা আপনি হবে না। যোগ বিয়োগ করার জন্য আমাদের যদি আমরা 16 আর 16 যদি যোগ করতে হয় তাহলে আমাদের এক জায়গায় লিখতে হবে 16 লিখে যোগ করে যেটা মান হয় সেটাতে আমাদের লিখতে হবে। ঠিক তেমনি ওটাকেই বলে ক্যালকুলেশন। সো এই ক্যালকুলেশন সেকশনটা আমরা কীভাবে প্রোগ্রামিংয়ে করব সেটি এখন আমরা দেখব। ধরি আমি দুইটা সংখ্যা যোগ করব, যেটা হলো এ এবং বির মান যা থাকবে সেই মানটাকে আমি যোগ করব। এ এবং বির মানের জন্য যোগ করার জন্য যেহেতু আমি এর মানটা আমার নেওয়া হয়েছে, এখন বির মানটা তো দরকার। সো বির মান নেওয়ার জন্য আমি আরেকটা ভেরিয়েবল ঘোষণা করলাম যার নাম দিলাম বি নামেও আমি একটি ভেরিয়েবল নিলাম। এখন আমি বির মান দিলাম হলো 7। এখন আমি চাচ্ছি যে এই এ আর বিটাকে আমি যোগ করে দেখাবো, অর্থাৎ এ আর বিটাকে আমি যোগ করে দেখাবো। এ আর বিটাকে যোগ করার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে। ধরলাম এ আর বি যোগ করার জন্য তো আমাকে লিখতে হবে এইভাবে এ প্লাস বি, লাইনটা শেষ করলাম। এখন এ আর বিটাকে আমি যোগ করলাম। এখন এ আর বিটাকে যোগ করে যদি আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি মানটাকে আমি রেখে দিই তাহলে জিনিসটা আরও সহজ হয়ে গেল। ধরলাম আমি সি নামক একটি ভেরিয়েবলের মধ্যে আমি এ আর বির যোগফলটা রাখতে চাচ্ছি। যেহেতু এ আর বির মানটা ভেরিয়েবল ঘোষণা করছি, এবার ধরলাম আরেকটি ভেরিয়েবল নিলাম, সেটার নাম দিলাম হলো সি। এখন সির মধ্যে আমি রাখলাম এ এবং বির যোগফল। তার মানে কি বোঝালো? এটা হলো মূলত ক্যালকুলেশন সেকশন, অর্থাৎ এর মান ছিল 5, বির মান ছিল 7, এ এবং বিকে আমি যোগ করলাম, যোগ করে কার ভিতরে রাখলাম? সির ভিতরে রাখলাম। সো এই পুরো বিষয়টি হলো আমাদের একটি ক্যালকুলেশন সেকশন। আর যখনই আমরা কোনো মান নিয়ে কাজ করব বা যখনই আমরা কোনো কিছু নিয়ে কাজ করব তখনই অবশ্যই আমাদের কোনো না কোনো ভেরিয়েবলের মধ্যে সেই মানটাকে আমাদের রাখতে হবে। যখন আমরা কোনো কিছুতে শুধুমাত্র মান রাখবো সেটার জন্য আমাদের ভেরিয়েবল লাগবে, আবার টোটাল মানটাকে যোগ করে বা ক্যালকুলেশন করে যখন আমরা কাজ করব সেই মানটুকুও আমরা কোনো না কোনো ভেরিয়েবলের মধ্যে রাখবো। অর্থাৎ আমরা যে কটা ভেরিয়েবল ঘোষণা করি না কেন সেটা অবশ্যই আমাদের ভেরিয়েবল টাইপের মধ্যে আগে ঘোষণা করে তারপরে সেই নামগুলোকে আমরা আমরা ব্যবহার করব। যেমন ইন্ট এ, প্রথমে এ নামক যে ভেরিয়েবলটি ঘোষণা করেছিলাম সেই এর মধ্যে রাখলাম 5, তারপরে বি নামক একটি ভেরিয়েবল ঘোষণা করলাম, সেই বির মধ্যে রাখলাম 7, তারপর সি নামক একটি ভেরিয়েবল ঘোষণা করলাম, সেই সির মধ্যে কি করলাম? এ এবং বির দুইটা যোগফলের মানটা রেখে দিলাম। সো এটাই গেল মূলত আমাদের ক্যালকুলেশন বা ইকুয়েশন সিস্টেম সেকশন। 5 নাম্বার যে অপশনটি আছে সেটা হলো আউটপুট। তো এখন তো আমরা ইনপুট নিলাম, ক্যালকুলেশন করলাম। সো এখন আমাদের ক্যালকুলেশনের মানটা কি সেটা এখন আমরা জানতে চাচ্ছি, অর্থাৎ আমরা আউটপুটটা জানতে চাচ্ছি। তো আউটপুটটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো একটি ফাংশন ব্যবহার করাই, যেটা হলো বিল্ট ইন ফাংশন। এখন যেটা দেখব সেটা হলো আমরা সির ভিতরে যে মানটা আছে এবং এ আর বি এর যে যোগফলটা সেটাকে আমরা দেখব। আমি একটু আগে যেটা বললাম
এটার জন্য একটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো আউটপুট দেখার জন্য বা স্ক্রিনে কোনো মান দেখার জন্য যেই ফাংশনটা ব্যবহার করা হয়, বিল্ট ইন ফাংশন যেটা ব্যবহার করা হয় সেটা হলো প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডাবল ইনভার্টেড কমা %d, c এভাবে কাজ করায়। তো প্রথমে আমরা ধরলাম এতটুকু, আমাদের প্রিন্টএফ ফাংশনটা ধরলাম প্রথমে এতটুকু। এখন প্রিন্টএফ ফাংশন ব্যবহার করার নিয়ম হলো, এটা দেওয়ার প্রিন্টএফ ফাংশন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ডাবল কোটেশন দিতে হয়, ডাবল কোটেশন দিয়ে % দিতে হয়। অর্থাৎ আমরা কি প্রিন্ট করব, আমরা যেটাকে প্রিন্ট করব সেটার টাইপটা কি, সেটা কি ধরনের মান প্রিন্ট হবে। যেহেতু সি নামক, আমরা এখানে সির মধ্যে আমরা এ এবং বির যোগফল রেখেছি। সিটা কি টাইপের ভেরিয়েবল ছিল, কি টাইপের ডাটা ছিল, ইন্টিজার টাইপ। যেহেতু আমরা ইন্টিজার বা ডেসিমাল, ইন্টিজারও যেটা ডেসিমালও সেটা, অর্থাৎ প্রিন্টএফের মধ্যে আমরা প্রথমত যেটা আমাদের ডিক্লেয়ার করতে হয় যে কী টাইপ ডাটা বা কী টাইপ মান আমরা প্রিন্ট করব সেটা। যেহেতু আমরা ডেসিমাল টাইপ বা ইন্টিজার টাইপ ডাটা প্রিন্ট করব, তার জন্য আমরা দেবো হচ্ছে %d, অর্থাৎ %d দ্বারা বোঝানো হচ্ছে যে আমি এখন যে মানটা প্রিন্ট করব সেটার টাইপটা হবে হচ্ছে ডেসিমাল টাইপ বা ইন্টিজার টাইপ, কমা দিতে হবে ইনভার্টেডের পর। কমা দেওয়ার পরে যেটা কোন ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করব, যেহেতু আমরা এ এবং বির যোগফলটিকে আমরা সির ভিতরে রেখেছি, সিটাকে প্রিন্ট করব, তাই আমরা এখানে লিখে দেব সি। সো এই হলো ব্যাপার, এই হলো আউটপুট দেখার নিয়ম। অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের মধ্যে প্রথমত যেটা ইনভার্টেড কমার মধ্যে যেটা করতে হয় সেটা কী টাইপের মান প্রিন্ট করব, কী টাইপের মানটা আমরা দেখতে চাই সেটা, আর কোন ভেরিয়েবলের মানটাকে আমরা দেখতে চাই সেই ভেরিয়েবলের নাম। সো এইভাবে মূলত আউটপুট সেকশনটা কাজ করে। তো এখন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রোগ্রামটি। এখন আমরা আউটপুটটি দেখব, আমাদের আউটপুটটি এখন কী দেখায়। সো আউটপুটটি দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, অর্থাৎ টোটাল যে কাজটুকু করলাম এই কাজের যেই আউটপুট সেটা এখন আমরা দেখব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, বিল্ড নামে একটি মেনু আছে, বিল্ড থেকে আমাদের গিয়ে আবার বিল্ডে ক্লিক করতে হবে। অর্থাৎ বিল্ড থেকে বিল্ডে ক্লিক করে আমরা যেটা টেস্ট করলাম যে কোনো প্রকার ইরর আছে কিনা, যে দেখলাম যে না, 0 ইরোরস, অর্থাৎ এই প্রোগ্রামে কোনো প্রকার কোনো ভুল নেই, কোনো ইরর নেই। সো এখন আমরা এই প্রোগ্রামটির আউটপুট দেখার জন্য আবার বিল্ডে ক্লিক করব, এরপরে রানে ক্লিক করব। এখন আমাদের যেটা দেখাচ্ছে 12, অর্থাৎ নিচের যে দুইটা লাইন আছে এটা এমনি আনুষঙ্গিক লাইন, এটা কোনো আউটপুট নয়। এই 12 অর্থাৎ 5 আর 7 যোগ করে যে 12 হয় সেটি আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। সো এইভাবে মূলত সি প্রোগ্রামে কাজ করা হয়। এটাই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। আমি আবার বিষয়টি রিপিট করছি। প্রথমে সিতে যে অংশটি রয়েছে সেটা হলো হেডার ফাইল। হেডার ফাইল মূলত এই ইনক্লুড studio.h conio.h, এটি আমাদের প্রোগ্রাম শুরু করতে গেলে অবশ্যই এই দুইটা লাইন আমাদের ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে এটা কেন ব্যবহার করা হচ্ছে, এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর যে অংশটি ছিল সেটা মেইন ফাংশন। মেইন ফাংশন ব্যবহার করতে গেলে আমাদের যেটা ব্যবহার করতে হয়, ইন্ট মেইন নামে আমরা একটা কথা লিখেছি, আর মেইনের পরে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ কোনো কিছুর পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটাকে মূলত আমরা ফাংশন বুঝি। সো এটা ইন মেইন ফাংশন, আর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, অর্থাৎ এর মধ্যে যাবতীয় কার্যাবলী আমাদের করতে হবে। 3 নম্বর যে অংশটা ছিল সেটা ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটিও আমরা দেখেছি। প্রথমে আমাদের ভেরিয়েবলের টাইপটা ঘোষণা করতে হয়, অর্থাৎ কী টাইপের ভেরিয়েবল হবে, আর ভেরিয়েবলের নামগুলো কী কী সেটা আমরা ঘোষণা করেছি। যেমন আমরা ইন্টিজার টাইপ ডাটা নিয়ে যেহেতু কাজ করব, তাই আমরা ভেরিয়েবলের টাইপটা দিয়েছি ইন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম নামে 3টা ভেরিয়েবল ঘোষণা করেছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইনপুট আমি আসিফ রহমান। নিয়মটা হলো ভেরিয়েবলের নাম বাংলা ইকুয়াল সি টু প্রোগ্রামিং টিউটোরিয়ালে যে আমি মানটা আপনাদেরকে রাখতে জানাই যাচ্ছি সেটা ইকুয়াল টুর পরে লিখলেই শুভেচ্ছা ও ভেরিয়েবলের অভিনন্দন। মধ্যে সেই মানটা ইনপুট তো হিসেবে এখন আমরা মূলত যে বিষয়গুলো জানবো সেটা হলো এর ভিতরে ইকুয়াল টু সি 5, অর্থাৎ এর প্রোগ্রামিং ভিতরে কিভাবে 5 শুরু রেখেছি, করতে হয়, 5 ইনপুট সি দিয়েছি, প্রোগ্রামিং ইকুয়াল টু কোথায় 7, লিখতে হয় এবং এর ভিতরে 7 সি ইনপুট শুরু করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে নাম্বার যে হবে। অংশটি ছিল সেটা অর্থাৎ ক্যালকুলেশন, অর্থাৎ যখন আমরা প্রথমে প্রোগ্রাম করি আমাদের কোনো প্রোগ্রামটি আউটপুট করার দেখার জন্য জন্য সেই আউটপুট কোন দেখার কোন জন্য বিষয় অবশ্যই আমাদের আমাদেরকে সেটাকে ক্যালকুলেশন বা খেয়াল ইকুয়েশন রাখতে করতে হয়। হবে। সেই ক্যালকুলেশনটা যেমন আমরা এটাতে আমরা তো যে চলুন ক্যালকুলেশনটা আগে যে আমরা আউটপুটটা দেখে আমরা নিই সি চেয়েছি যে প্রোগ্রাম a এবং b মূলত এর কিভাবে করে যোগফল, এবং এর অর্থাৎ করার জন্য দুইটা কি কি ইন্টিজার প্রয়োজন। সংখ্যার যোগফল আমরা
আমরা হয়তো বা সি দেখতে প্রোগ্রাম সম্পর্কে অনেকেই যেহেতু জানি, দুইটা ইন্টিজার সংখ্যা যেমন আমরা সি এ হলো এবং একটি বির মধ্যে রেখেছি স্ট্রাকচার্ড তাই এ এবং প্রোগ্রামিং বিকে যোগ ল্যাঙ্গুয়েজ। করলাম, সেই সো টোটাল এ আমরা এবং বির মানটা আমরা রাখলাম জিনিসটাকে সির মধ্যে। মানে বেশি জটিল সো করে এটা না হলো মূলত বলে, ক্যালকুলেশন সেকশন। জটিলভাবে জিনিসটাকে চিন্তা না করে 5 আমরা ছয় খুবই নম্বর যে আমরা শিখেছি স্বাভাবিকভাবে সেটা হলো জিনিসটাকে আউটপুট। দেখব। আউটপুট দেখার যে নিয়মটা সেটা হলো আউটপুট দেখার জন্য প্রিন্টএফ নামে আর একটি এতটুকু আমরা এখন built-in যেটা ফাংশন মাথায় ব্যবহার করা রাখবো হয়। সেটা হলো যে আমরা তারপরে প্রোগ্রাম তার যখন ভিতরে করব তখন করতে করতে আমরা ডাবল কোটেশন দিয়ে জিনিসগুলো আরো কি ক্লিয়ার টাইপের হব। ভেরিয়েবল বা তো কি এখন আমি টাইপের মান আমরা বিষয়টিকে ইনপুট বেশি হিসেবে দেখতে জটিল যাচ্ছি সেই না করে দিয়ে আমি ডাটার টাইপটা কি যাতে আপনার সেটা প্রোগ্রামটা শুরু বোঝানোর করতে জন্য পারেন এবং কিভাবে শুরু যেহেতু করবেন আমরা ইন্টিজার টাইপ নিয়ে সেটি কাজ আমরা করছি, এখন দেখব। তো সি ইন্টিজার টাইপ শুরু নিয়ে কাজ করতে করছি গেলে তাই আমাদের যে পার্সেন্টেজ দ্বারা জিনিসটা বোঝানো হচ্ছে দরকার তাই সেটা আমরা হলো ডেসিমাল বা ইন্টিজার আমরা টাইপ যেখানে ডাটার প্রোগ্রাম লিখবো আউটপুট দেখতে যাচ্ছি সেই এবং কোন ভেরিয়েবলের প্রোগ্রামটা আউটপুট লেখার দেখতে জন্য একটা যাচ্ছি। পরিবেশ, যদি এ অর্থাৎ এবং বির যোগফলটাকে সি আমরা প্রোগ্রাম সির মধ্যে আমরা রেখেছি, যেখানে লিখি, সি কে আমরা দেখার আমরা জন্য এখানে সিতে যে ভেরিয়েবলের প্রোগ্রামগুলো নাম লিখি সি কে লিখেছি। সেগুলোকে মূলত বলা হয় তো এইভাবে কম্পাইলার। মূলত আমাদের অর্থাৎ সি যেমন আমরা আমরা মূলত এইভাবে কাজ যখন করব। কোনো আর সির মূল বেসিক স্ট্রাকচারটি আসলে এরকম। যারা হয়তো বা এমএস ডক ফাইল নামে হয়তো সো বা এই অনেকে পরিচিত, বিষয়গুলো যেমন মাথায় এমএস রেখে ওয়ার্ড নামে আমাদের একটি সি সফটওয়্যার কাজ আছে, করতে হবে। এমএস সবাইকে অফিস টুলস অসংখ্য নামে যে ধন্যবাদ। সফটওয়্যার, সেটাতে অনেক সফটওয়্যার রয়েছে যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট ওয়ার্ড যেটা অর্থাৎ এমএস ওয়ার্ড যেটা